10 বছরের ছোট্ট দেহে পুরুষের কামনার হাত বাচ্চাটিকে ভীত করে দিয়েছে। ভয় মিশ্রিত কণ্ঠে সে বলে, আমি বাড়ি যাব। লোকটির মধ্যে সে কথার কোনো ভাবান্তর দেখা গেল না। সে তার কামনার দৃষ্টিতে বাচ্চাটির দেহখানা দেখছে। অবশ্য শিশুটি হয়তো সেই দৃষ্টির অর্থ বুঝতে পারেনি। পুরুষের চাহিদা বুঝে না, তবে তার ছোট্ট হৃদয় ভয় পাচ্ছে। ইজ্জত কি সে জানে না, তবু ইজ্জতের ভয় তার মধ্যে দেখা দিচ্ছে। তার নিজের অজান্তে তার মস্তিষ্ক জানান দিচ্ছে পালাতে হবে, এখান হতে তোমাকে পালাতেই হবে। তার চোখগুলো সুযোগ খুঁজছিল, এখান হতে পালানোর সুযোগ। একটু সুযোগ পেলে সে তার সদ্ব্যবহার করবে। বাচ্চাটির জন্য সেই সুযোগও আসে। তাকে রক্ষা করতে সেই সময় এসে উপস্থিত হয় তার আপা। বাচ্চাটি দৌড়ে তার আপাকে জড়িয়ে ধরে, তারপর বলে, আপা, দুলাভাই আমার গায়ে বাজেভাবে স্পর্শ করছে। আমার ভালো লাগে না আপা, ভালো লাগে না আপা। বাচ্চাটির কান্না দেখে তার আপা নিজের স্বামীর দিকে তাকায়। তার স্বামী তার চোখের দিকে তাকায়। ময়নার হাতে রামদা নিয়ে বের হয়। গায়ের শাড়িটি রক্তে পুরো লাল হয়ে গেছে। এমন রূপে ঘরের দরজা খুলে সে বের হতে আশেপাশের মানুষ তাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। 8 ঘন্টা পূর্বে মোল্লাবাড়ির মধ্যে হতে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গেছিল। সেটা শুনে মূলত সবাই এখানে এসেছে। এক প্রতিবেশী হতে অন্য প্রতিবেশীর কানে কথাটি দ্রুত ছড়িয়ে যায়, যার ফলে সবাই একে একে এসে এখানে ভিড় জমিয়েছে। সবাই বেশ কিছুক্ষণ ধরে দরজায় কড়া নাড়ছিল, কিন্তু কেউ দরজা খুলেনি। তবে ভেতর হতে কিছু কাটার শব্দ পাওয়া আসছিল, যার ফলে সবাই দরজা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দরজা ভাঙার পূর্বে ময়না দরজা খুলে এরূপে বের হয়। ময়না সবার দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, কয়েকজন কৌতূহল হয়ে ঘরের ভিতরে কি হয়েছে সেটা দেখার জন্য উকি দেয়। ভেতরে পরিস্থিতিকে আটকে ওঠে। ভেতরে যা হয়েছে সেটা দেখলে যে কারো আত্মা শুকিয়ে যাবে। ভেতরে ময়না মানুষের করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রামের মানুষ পুরো হতবাক। তারা এত বড় ঘটনার সাক্ষী সেটা স্বপ্নেও ভাবেনি। তারা ভেবেছিল হয়তো ঝগড়া লেগেছে, মূলত প্রতিবেশী হিসেবে ঝগড়ার মজা নিতে আসছিল। কিন্তু কয়েক ঘন্টা পূর্বে কিন্তু মাঝে মাঝে চিৎকার ছাড়া কিছুই শুনতে পাচ্ছিল না। তাই বিষয়টা গরমিল লাগায় আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশী ডাকে। তারপর কাটাকাটি শব্দ পেয়ে ভেবেছিল ঘটনা সত্যিই গরমিল। তাই ধীরে ধীরে গ্রামের প্রায় লোককে ডেকে তুলেছিল। তারা ভেবেছিল কাশেম মোল্লা হয়তো তার মেয়ে ময়নাকে মারধর করেছে, যা প্রায় সময় ঘটে। কিন্তু ময়না যে কাউকে নৃশংসভাবে করবে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। থানার ওসি আবির মাহমুদের সামনে বসা ময়না। আবির মাহমুদ রক্তাক্ত ময়নাকে দেখে খুব গভীরভাবে দেখে, তাকে বোঝার চেষ্টা করে। ময়নাকে ভালোবেসে দেখে নিয়ে আবির মাহমুদ বলে, কে তুমি? ময়না জবাব দেয় না। আবির মাহমুদ পুনরায় বলে, কোনো স্বাভাবিক নারী এভাবে কাউকে করতে পারে না। আমার এখনও বিশ্বাস হচ্ছে না দুজন মানুষকে পুরো টুকরো করেছ, কিভাবে সম্ভব? ময়না চোখ তুলে আবির মাহমুদের একবার দেখে নেয়, তারপর শান্ত গলায় বলে, এ আমি সেই আমি নই, এ আমি অন্য আমি। আবির মাহমুদ বেশ মনোযোগ দিয়ে ময়নার কথাটি শুনল, বেশ গভীরভাবে ভাবার চেষ্টা করলো। সেই সময় ময়না পুনরায় বলে, পাপে পাপিক্ষয়। এটা বলে ময়না জ্ঞান হারায়, বসা হতে মাটিতে লুটিয়ে পড়ে। আবির তাড়াতাড়ি একজন মহিলা অফিসারকে ডাকে ময়নাকে নিয়ে যেতে বলে। ইতিমধ্যে ময়নার মা পারুল বেগম আর আপা লাবণ্য এসে থানায় উপস্থিত হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আবির জানতে পারে তারা পারুল বেগমের বাপের বাড়ি গিয়েছিল। দীর্ঘদিন হয়েছে লাবণ্যর সন্তান হয় না, সেজন্য সেখানকার এক কবিরাজ দেখাবো বলে নিয়ে গিয়েছিল। আবির তাদের জানিয়ে দেয় ময়না তার বাবা কাশেম মোল্লা এবং দুলাভাই রাজীব খানকে সেটা সেটার বর্ণনাও দিয়েছে আবির। পারুল এবং লাবণ্য এসব শুনে হতভম্ব হয়ে যায়। আবির তাদের বেশ কঠিন গলা বলে, কি চলছে আপনাদের পরিবারের মধ্যে? পারুল জবাব দেয় না। লাবণ্য আমতা আমতা করে, কি চলবে? সেটাই, যার জন্য আপনার বোন আপনার বাবার স্বামীকে হত্যা করেছে। পারুল আর লাবণ্য জানায় তারা কিছু জানে না। ময়না এটা করতে পারে সেটা তারা কল্পনাও করতে পারে না। আবির সন্ধিহান দৃষ্টিতে পারুল আর লাবণ্যের দিকে তাকায়। তারা যেন কিছু গোপন করছে সেটা স্পষ্ট। লাবণ্য এবং পারুল জ্ঞানহীন ময়নার কাছে আসে, তাকে বিস্ময়ের দৃষ্টিতে দেখতে থাকে, শুধু দেখতেই থাকে। আবির মাহমুদ গ্রামের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাশিমোল্লা প্রায় ময়নাকে মারধর করত। তাছাড়া তাদের ঘরে অশান্তি সেই বহু বছর ধরে। কাশিম মোল্লা অকারণে স্ত্রী সন্তানকে মারধর করত। প্রতিবেশীরা তাদের কান্নার শব্দ শুনে এগিয়ে আসলে কাশিম মোল্লা তাদের শাসাতো। এটা তাদের পারিবারিক বিষয়, তাই কেউ যেন নাক না গলে। তারপর হতে কাশিম মোল্লা দরজা বন্ধ করে মারধর করত।
প্রতিবেশীরা এগিয়ে আসতে চাইলেও পারত না। যে এগিয়ে আসতো কাশিম মোল্লা তার সাথে ঝগড়া শুরু করত, যেটা গালাগালি হতে মারামারি পর্যায়েও চলে যেত। তাই সহজে কেউ তাদের ঝগড়া থামাতে আসতো না। সেদিন রাতে চিৎকার শব্দ পেয়ে কেউ ঘরে ঢুকেনি। হ্যাঁ, পুরুষ মানুষের চিৎকার শুনে অবাক হয়েছিল, কিন্তু তেমন কিছু ভাবেনি। তবে কাটাকাটির শব্দ পেয়ে বিষয়টা গরমিল লাগায় জনে জনে সবাইকে ডেকে পাঠিয়েছে। আবির লোকজনকে জিজ্ঞাসা করে আর অনেক তথ্য পায়। সেই সব তথ্য একত্র করে সে থানায় আসে। এসে মহিলা অফিসার সেহাকে জিজ্ঞাসা করে ময়নার জ্ঞান ফিরছে। হ্যাঁ, সেহা জবাব দেয়। আবির যা জানতে পেরেছে সবটা সেহাকে বলে। সেহা বলে, আমাদের এত তথ্য জেনে কি লাভ? খুন হয়েছে, খুনি ধরা পড়েছে, মামলা সমাধান হয়েছে, আর কি? আবির এটা শুনে স্লান হাসে, তারপর বলে, শুধু অপরাধীকে ধরাটা আমাদের কাজ নয় শ্রেয়া, আমাদের অপরাধীর অপরাধ করার কারণটাও জানতে হবে। অপরাধী কোন পরিস্থিতিতে এমন কাণ্ড ঘটিছে সেটা জানা জরুরি। এক্ষেত্রে জানাটা জরুরি যেখানে ময়না এত যা দেখে স্পষ্ট এ মেয়ে নয়, এক ডাইনি। আবির এবার শব্দ করে হাসে, তারপর বলে, আজও তুমি যাকে ডাইনি বলছো সেই মেয়েটা একটা সময় খুবই শান্ত একজন মেয়ে ছিল কি? হ্যাঁ, সেই জন্য আমাদের জানতে হবে শান্তশিষ্ট নরম একটি মেয়ে কীভাবে এতটা নৃশংস হয়ে উঠল। সেই গল্প আমাদের জানতে হবে। তাছাড়া তাছাড়া আমরা যদি অপরাধের কারণ না জানি, তবে মানুষ কোন পরিস্থিতিতে কিভাবে বদলায়, কতটা বদলায়, একজনের মানুষের জীবন কেমন, তার বেড়ে ওঠা কেমন, সেসব বুঝবো কী করে? আবির থেমে যায়, পরক্ষণে বলে, এক জীবনে মানুষ চেনা বড্ড কঠিন। তাই সকলের জীবনের ঘটনা দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবনের শিক্ষা, যাতে আমরা কিছুটা হলেও মানুষ চিনতে পারি। শ্রেয়া মাথা নাড়ায়। আবির ময়নার কাছে যাবার জন্য পা বাড়ায়। শ্রেয়া পিছন পিছন আসে। আবির যেতে যেতে শ্রেয়াকে পুলিশদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান দেয়। সেগুলো শুনে শ্রেয়া বুঝতে পারে সে ভুল একটি প্রশ্ন করেছে আবিরকে, যার জন্য এখন তাকে এত জ্ঞান শুনতে হচ্ছে। আবির এবং সেহা ময়নার সামনে বসে আছে। ময়নাকে গোসল করিয়ে নতুন কাপড় পরতে দেওয়া হয়েছে। এখন ময়নার মুখশ্রী আবির আর সেয়ার কাছে স্পষ্ট। শ্যামলাগর্ণের এক মায়াবী শান্ত স্নিগ্ধ মুখশ্রী দেখে তারা কিছুটা হতভম্ব হয় বলা যায়। এমন মুখশ্রী দেখে যে কেউ বলবে এ মেয়ে নিষ্পাপ, এর দ্বারা কারো কোনো ক্ষতি হতে পারে না। তারা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে ময়নাকে। ময়না জবাব না দিয়ে তাদের দিকে শান্ত চোখে তাকিয়েছে। সে তাতে অবশ্য বিরক্ত হলো। রেগে গিয়ে ময়নার গেলে থাপ্পড় বসিয়ে দেয়। ময়না মুচকি হাসে। কেউ থাপ্পড় খেয়েছে, হাসছে, এটা দেখে সে কিছুটা অবাক হয়। আবির হয় না, কারণ সে এসব বুঝে। অভিজ্ঞতা কম হলো না, সে অবাক হচ্ছে কারণ সে সদ্য এই চাকরিতে জয়েন করছে। তাই নতুন বলা যায় এসব বিষয়ে। ময়নার মুখোমুখি হাসি ধরে রেখে বলে, মৃত একটা শরীরকে আঘাত করলে বুঝি তার ব্যথা অনুভব হয়? সে আর বিস্ময় বেড়ে যায়। ময়না একটু থেমে পুনরায় বলে, এই দুনিয়ায় মানুষ পরিবর্তন হওয়ার কারণ আমরা খুঁজে বেড়াই না কেন জানেন? কেন? আবির ঠান্ডা মাথায় প্রশ্ন করে। ময়না বলে, কারণ আমরা মানতেই পারি না তার এই পরিবর্তন আমাদের জন্যই হয়েছে। 10 বছরের ময়না কথা তার আপা বিশ্বাস করেনি। ময়না বারবার বলছে দুলাভাই তাকে স্পর্শ করেছে, সেটা তার গায়ে লাগেনি। লাবণ্য তার জবাবে বলে, তোর দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে, তাই আদর করে ছুঁয়ে দেয়। ময়না সেদিন নানাভাবে লাবণ্যকে বোঝানোর চেষ্টা করেছিল তার এসব ছোঁয়া ভালো লাগে না, ভয় হয়, বুকের ভেতরটা কেমন করে, কিন্তু লাবণ্যর এসবে তেমন মাথা ঘামালো না। যার ফলে ময়না সিদ্ধান্ত নেয় সে আর আপার বাড়ি আসবে না। বাড়িতে এসে ময়না মাকে জড়িয়ে ধরে। পারুল বেগম মেয়ের কপালে চুমু খায়। তারপর বলে, কয়েকটা দিন আপার বাড়িতে বেড়ানোর কথা ছিল না, তা এত তাড়াতাড়ি চলে আসলি কেন? ময়না জবাবে দুলাভাইয়ের বিষয়টি বলতে চাই। তখনই তার দাদি মনোয়ারা বেগম আসে। তিনি বলেন, বৌমা, পানি চেয়েছি সেই কখন, দিবা কবে? আম্মা দিচ্ছি। এটা বলে পারুল বেগম পানি নিয়ে আসতে যায়। পারুল পানি নিয়ে এসে তার শাশুড়িকে দেয়। তখন ঘরে পারুলের স্বামী কাশেম আসে, যেটা দেখে মনোয়ারা বেগম পানির গ্লাস ফেলে দেয়। তারপর বলে, 3 ঘন্টা ধরে পানি চাইলাম, এখন পানি দিলা, তাও ময়লাযুক্ত। পরক্ষণে ন্যাকা কান্না কেঁদে বলে, দুনিয়া থেকে আমাকে উঠায় নেয় না আল্লাহ, এই দিন দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আজ তৃষ্ণা মেটানোর জন্য পানিও পাই না। এটা শুনে কাশেম মোল্লা কোনো বাদ বিচার না করে পারুল বেগমকে একটা লাথি বসিয়ে দেয়। তারপর বলে, তোর এত বড় সাহস, আমার আম্মা পানি চাইছে, সেটা 3 ঘন্টা পর দিচ্ছিস, আবার পানিতে ময়লা মিশিয়ে দিয়েছিস। এটা বলে কাশেম মোল্লা হাত পা দিয়ে যেভাবে পারছে পারুলকে আঘাত করে যাচ্ছে। মনোয়ারা বেগম বলে, ছাড় বাপ ছাড়, বুড়ির খেয়াল রাখার কি দরকার? বৌমার কোনো দোষ নাই, বুড়ি মানুষ আমি, আমাকে ময়লা পানি দেওয়ায় আর কি আর হবে? ময়না এসব দেখে কান্না করে দেয়। সে মামা বলে কান্না করে। কাশেম মোল্লা পারুলের চুলের মুঠি ধরে বলে, তোকে খাওয়াই কি চেহারা দেখার জন্য? তুই আমার আম্মার যত্ন নিতে পারবি না?
তবে তোরে আমি এই ঘরে কেন রাখবো? ময়না কান্না করেই যাচ্ছে। পারুল কোনো মতে বলে, পানিতে কোনো ময়লা ছিল না, আর মাত্র 10 মিনিট আগেই তো সে পানি চেয়েছে। হয় হয়, আমি মিথ্যেবাদী, আমারই দোষ। আমি কেন তোমার কাছে পানি চাইলাম? মনোয়ারা বেগমের আজহারি দেখে কাশেম মোল্লা মারের পরিমাণ বেড়ে যায়। মারছে আর বলছে, তুই আমার আম্মার নামে মিথ্যে অপবাদ দিস? তোর এত সাহস? ময়নার কাছে এটা নতুন কিছু না। প্রায় দিন এমন ঘটনা ঘটে তার বাড়িতে, তাই কান্না করা ছাড়া তার কোনো উপায় নেই। আবির মাহমুদ বলে, সামান্য কারণে তোমার বাবা তোমার মাকে এভাবে মারত? শ্রেয়া বলে ওঠে, তুমি তাদের কিছু বলতে না, বোঝানোর চেষ্টা করনি? ময়না উপহাস করে হাসে, তারপর বলে, গ্রামে অসব স্বাভাবিক বিষয়। মানে? খুবই স্বাভাবিক, নিত্যদিনের ঘটনা। আমি এই ঘটনাটি এজন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন আমি কোন পরিবেশে বড় হয়েছি। ময়নার এমন কথা শুনে আবির এবং শ্রেয়া একে অপরের দিকে তাকায়। তারপর বলে, সব পরিবার শাশুড়িরা এভাবে মিথ্যে বলে ছেলেদের কান ভাঙায়, বউদের এভাবে মারধর করা হয় না। না, সবাই বউদের উপর অত্যাচার করে এমন না। এখানে পুরুষ মানুষটি যার পক্ষে রাজত্ব তার পক্ষে। মানে? আবির বুঝতে পারে না। ময়না বলে, যার স্বামী মা ভক্ত তার মা তার স্ত্রীকে এভাবে অত্যাচার করে, আর যার স্বামী স্ত্রীভক্ত সে শ্বশুর শাশুড়িকে না খাইয়ে মারে। গ্রামে দুটোই দেখা যায়। তবে আমাদের বিষয়টি হলো শাশুড়ির রাজত্ব। আমার বাবা প্রথমত মা ভক্ত, দ্বিতীয়ত নেশায় আসক্ত। তাই আমার জন্ম হতে মায়ের উপর নির্যাতন অত্যাচার দেখে বড় হয়েছি। এটা আমাদের কাছে পান্তা ভাত। এসব পরিবার আমাদের সেখানেই হয় কান্না করা। সকল অত্যাচার মুখ বুজে মেনে নাও। মেয়ে মানুষ প্রতিবাদ করতে নেই, তবে তার সম্মান যায়। সব পরিবারে এমন? সে আর কিছুটা ভাবনায় পড়ে যায়। ময়না বলে, না, হাতে গোনা কয়েকটা পরিবার রয়েছে যেখানে সত্যিকারে পুরুষের বাস করে, যে পরিবারগুলো সুখে শান্তিতে বসবাস করে। যাদের মধ্যে সমস্যা থাকলেও সেটা জটিল নয়, কারণ তার পরিবারে সত্যিকারে পুরুষ বাস করে, যার পুরুষত্ব রয়েছে। সত্যিকারে পুরুষ? পুরুষত্ব বলতে কাকে বুঝিয়েছ? আবির প্রশ্নটা শুনে ময়না কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, সেই পুরুষ যে না মা ভক্ত না স্ত্রীভক্ত, যে নিজের বিবেক দিয়ে চিন্তা করে তারপর সমাধান করে, যে বউয়ের সামনে মৃদু শাসন করে তারপর আড়ালে মা এবং স্ত্রী দুজনকে বুঝায়। স্ত্রীর আড়ালে যে পুরুষদের সামনে তার মা স্ত্রীর দোষ বলে, সে তার মাকে বোঝায় এটা ঠিক নয়। অন্যদিকে স্ত্রী মায়ের নিন্দা করলে তাকে শাসন করে, যাতে পরবর্তীকালে সে এমন না করে। আমি সেই পুরুষকে বুঝিয়েছি যার মাধ্যমে সংসারে শাশুড়ি বউয়ের মধ্যে মনমালিন্য থাকলেও তার স্থায়িত্ব বেশি হয় না। একটু থেমে ময়না পুনরায় বলে, আপনার জীবনে আপনার মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ। তাই আপনাকে দুজনকে ব্যালেন্স করে চলতে হবে। তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি না হয় সেটা দেখার দায়িত্ব আপনার। কারণ দুজনেই আপনার সবচেয়ে আপন মানুষ। একজনকে অগ্রাহ্য করে অন্যজনকে গুরুত্ব দেওয়া আপনার উচিত নয়। এটা আপনাকেই বুঝতে হবে। সেটা আমার বাবা কখনোই বুঝেনি। ময়নার এই কথাটি শুনে সিয়া তার পরিবারের কথা ভাবে। তার পরিবার তবে তেমন পুরুষ নেই, কারণ তার বাবা তো তার মায়ের কথা শুনে সবসময় দাদা দাদিকে অগ্রাহ্য করে। আবিরও বেশ গভীরভাবে ময়নার কথাটি ভাবে। ময়না পুনরায় তার গল্প বলা শুরু করে। ছোট্টবেলা হতে বাবা মায়ের উপর অত্যাচার, দাদির সব বিষয়ে মাকে দোষারোপ করা, এসব দেখে ময়না বড় হয়। তার কাছে এটাই নারী জীবন। মাঝে মাঝে ময়না পারুল বেগমকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, বাবা যে তোমাকে এত মারে তাও তুমি তাকে এত ভালোবাসো কেন? পারুল বেগম সহজ সরল মনে বলে, এটাই নারীদের জীবন। স্বামীকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? তোমার ওসব অত্যাচারের কথা ভাবলে কষ্ট হয় না? আমার তো দেখেও অনেক কষ্ট হয়। আর তুমি তো তার ভুক্তভোগী। হয় কষ্ট, কিন্তু কি করার? মানুষটা পরিবর্তন হওয়ার নয়। বাবাকে তুমি ছেড়ে দিতে পারো না? আমার তো মাঝে মাঝে বাবার উপর খুব রাগ হয়। সে কেন তোমায় মারে? দাদির উপর রাগ হয়, ইচ্ছে করে তোমাকে নিয়ে চলে যাই। পারুল বেগম ময়নার মুখে হাত দেয়, তারপর বলে, এসব বাজে কথা বলতে নেই ময়না। তোমার বাবা হয়, বাবার উপর আবার কিসের রাগ? তাছাড়া স্বামী ছেড়ে দেওয়া ঠিক না। এটা পাপ, অনেক পাপ। সেদিন ময়নাকে তার মা এমন শিক্ষায় শিখিয়েছিল যার ফলে তার মধ্যে প্রতিবাদ করার ইচ্ছেটা আর জাগেনি। রাগ হয়, কষ্ট হয়, তবু চুপ করে থাকে, কারণ তাকে এটাই শেখানো হয়েছে, এটাই জীবন। গ্রামের লোকজন একটি কথা সবসময় বলে, তাহলে যত মাইয়া মানুষ পড়ালেখা করুক, যাই করুক, সেই তো পরের ঘরে গিয়ে উনুন জ্বালাতেই হবে, স্বামীর সেবা করতে হবে। এটাই তো মাইয়া মানুষের জীবন। ময়নাও মেনে নিয়েছে এটাই জীবন। তখন তার হৃদয় তাকে এই প্রশ্ন করেনি, মেয়ে বলেই কি সব মেনে নিতে হবে? আল্লাহ মেয়েদের নরমভাবে বানিয়েছে বলে কি তার নিজস্ব কোনো ইচ্ছা নেই? তখন তার হৃদয়ে তাকে এমন কথা বলেনি। তখন তার হৃদয় তাকে বলেছে সে নারী, নরম
কোমল হৃদয়ের নারী, যার একটা সময় বিয়ে হবে, স্বামীর কথা মেনে তাকে চলতে হবে। নারীর গায়ে কলঙ্ক লাগা মানে বিশাল অপরাধ। কলঙ্কিনী হওয়ার চেয়ে জীবন বিসর্জন করা ভালো। কলঙ্কের দাগ শরীরে বহন করার চেয়ে নীরবে অন্যায় মেনে নেওয়া উত্তম। ময়নার 15 বছর বয়স, সে এই কথাটা জেনেছে। বয়স 15, সেদিন বাড়িতে কেউ ছিল না। বাবা মা একটি কাজে গিয়েছিল। ময়না ঘরের মধ্যে বসে বই পড়ছিল। সেই সময় দরজা কড়া নাড়ার আওয়াজ পেয়ে ময়না ভাবে বাবা মা বোধহয় ফিরে এসেছে। ময়না দরজা খুলে দেয়, কিন্তু দরজার সামনে বাবা মা নাই। তার দুলাভাই দাঁড়িয়ে আছে। সে ময়নাকে দেখে মিষ্টি এক হাসি দিয়ে বলে, কিরে ময়না, আমাদের বাড়ি একদম যাস না বললেই চলে, আপাকে দেখতে মন চায় না? ময়না জবাব দেয় না। দুলাভাই জবাব না পেয়ে বলে, আব্বা আম্মা কোথায়? নেই, তারা একটু কাজে গেছে। তার মানে বাড়িতে তুই এখন একা? দুলাভাইয়ের এমন প্রশ্নে ময়না চমকে ওঠে। সে তার দুলাভাইকে পরে আসতে বলে দরজা বন্ধ করে দেয়। তখনই দুলাভাই হাত দিয়ে বাধা দেয়। ময়না ভীষণ ভয় পায়। সে বলে, কি হলো? কি হয়েছে সেটা তো তুই বলবি। আমাকে তাড়িয়ে দরজা বন্ধ করছিস কেন? ঘরে কে আছে? ময়না বুঝতে পারে না এই কথার অর্থ কী। তাকে অবাক করে দিয়ে দুলাভাই বলে, প্রেমিক জুটিয়েছিস? ঘর ফাঁকা পেয়ে তাকে নিয়ে এসেছিস? ময়না অবুঝ নয়, বয়স তার মেলা হয়েছে। 10 বছরের জীবনে দুলাভাইয়ের স্পর্শ আর এখনকার কথার অর্থ দুটোই সে বুঝতে পেরেছে। ময়নার বুকের ভেতরটা কেমন করে ওঠে। অজানা ভয়ে তার বুক কাঁপে। মনে অনেক সাহস জমিয়ে ময়না বলে, ঘরে কেউ নেই, আপনি যান। ময়নার দুলাভাই তার কথা শুনেনি। সে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরে কেউ গিয়ে বলে, কেউ থাকুক আর না থাকুক, তাতে আমি দরজার সামনে দিয়ে ফেরত যাব কেন? ময়না ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। তার দুলাভাই একবার চোখ দিয়ে তাকে উপর থেকে নিচ অব্দি দেখে দেয়। দুলাভাইয়ের নোংরা দৃষ্টি ময়না বুঝতে পারে। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেরিয়ে যেতে নিলে তার দুলাভাই এসে তার সামনে দাঁড়ায়। তারপর এক শয়তানি হাসি দিয়ে দরজা বন্ধ করে দেয়। ময়না ভয়ে কেঁপে ওঠে। সে বলে, দরজা বন্ধ করছেন কেন দুলাভাই? ময়নার কথা শুনে তার দুলাভাই তার দিকে তাকায়। তারপর কোনো কথা নেই। ময়নাকে এক ধাক্কা ময়না নিচে পড়ে যায়। ময়না অজানা আতঙ্কে চিৎকার করে উঠে যাবে, সেই সময় তার দুলাভাই তার মুখ চেপে ধরে। ময়নার গায়ে জড়ানো ওড়না টেনে খুলে তার মুখে ঢুকে দেয়। তারপর বলে, একদম চিৎকার করবি না, তাহলে সম্মান তোর যাবে, সাথে তোর আপার ঘর ভাঙবে। ময়না হাত দিয়ে দুলাভাইকে ধাক্কা মেরে সরাতে যায়, কিন্তু পারে না। শক্ত পুরুষালী শক্তির সাথে সে পেরে উঠছে না। দুলাভাই ময়নাকে দুটো থাপ্পড় মেরে বলে, ছেলেবেলা হতে চোখে চোখে রাখলাম পাখি, এখন অন্য কেউ খেয়ে যাবে? তা তো হবে না। এটা বলে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। সেদিন সেই মুহূর্ত হতে ময়নার জীবন শেষ হওয়া শুরু হয়। আবির এবং শ্রেয়া কেঁপে ওঠে ময়নার কণ্ঠে এমন নৃশংস ঘটনা শুনে। আবির নিজেকে সামলে বলে, তারপর কী হয়েছে? তোমরা পুলিশকে কমপ্লেন করনি? ময়না এটা শুনে শব্দ করে হেসে দেয়। সে আর আবির চমকায়। ময়না হাসি থামে বলে, আমি এমন এক পরিবেশে বড়েছি যেখানে ইজ্জতের চেয়ে মান বড়। একটু থেমে পরক্ষণে ময়না বলে, এমন অনেক পরিবার এই বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে, যাদের কাছে মেয়ে ধর্ষিতা। এটার বিচার চাওয়া মানে লোক জানাজানি হওয়া, আর লোকে সব জানলে মেয়েটার মান যাবে। তাই মান বাঁচাতে চুপ থাকি। তাই বলে অন্যায় যে করলো তার শাস্তি হবে না? সে এমন কথায় ময়না তার দিকে অদ্ভুতভাবে তাকায়। তারপর বলে, আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি ধর্ষিতা হতেন তবে কি পারতেন এই সমাজে সেটা স্বীকার করতে? সে আর চুপ হয়ে যায়। ময়না মুচকে এসে বলে, পারতেন না। কারণ যতই আধুনিকভাবে বড় হন না কেন, তখন আপনি বা আপনার পরিবার ঘটনা আড়াল করার চেষ্টা করবেন। এটাই সবাই করে। আমার পরিবারও করেছে। তাছাড়া সেখানে অপরাধী আমার আপার স্বামী, সেখানে চুপ থাকাটা তাদের জন্য অতীব জরুরি হয়ে উঠছিল। ময়নার বাবা মা বাড়ি এসে দরজা খুলে দেখে মেঝেতে রক্তের ছাপ দেখে তারা কিছুটা ভয় পায়। পারুল বেগম আরও ভয় পায় যখন দেখে ময়না এক কোণায় গুটি গুটি মেরে বসে আছে। পারুল বেগম তার কাছে যায়। ময়না তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবটা কাশিম মোল্লা শুনে ময়না ভেবেছিল তার মা পারুল বেগমের মতো তার বাবা তাকে সান্ত্বনা দেবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে কাশিম মোল্লা পারুল বেগমের চুলের মুঠি ধরে দাঁড় করায়। তারপর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পারুল বেগম গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়েছে। কাশিম মোল্লা বলে, তুই থাকতে তোর মেয়ের এত অধঃপতন হলো কিভাবে? নিজের আপার স্বামীকে পাগল বানায়, এত সাহসও পায় কোথায়? ময়না আর পারুল বেগম দুজনে অবাক। ময়না ভাঙা গলায় বলে, আমি দুলাভাইকে পাগল বানিয়েছি? তুই কোনো কিছু ইশারা না করলে তো তোর কাছে আসবে না। মেয়েরা সুযোগ না দিলে তো কোনো পুরুষ তার কাছে আসার সাহস পায় না। ময়না নিজের বাবার মুখে এমন কথা শুনে তার মায়ের দিকে তাকায়, কিন্তু পারুল বেগম নিশ্চুপ। সেদিনও পারুল বেগম প্রতিবাদ করেনি। সে প্রতিবাদ না করায় প্রমাণ করে দিয়েছে এটাই নারীর জীবন। তাই বাধ্য হয়ে ময়নাকে এই জীবনটা মেনে নিতে হয়েছে, কারণ তার মনের মধ্যে যেমন জীবনের স্বপ্ন এঁকেছে, সেই জীবনের শিক্ষা তো তার বাবা মাই তাকে দিচ্ছে না।
কাশেম মোল্লা রেগেমেগে চলে যায়, যাবার সময় বলে, এই কথা পাঁচ কান না হয়। পায়েল বেগম মাথা নাড়ে। কাশেম মোল্লা চলে যায়। পায়েল বেগম ময়নাকে জড়িয়ে ধরে, তারপর বলে, বাবার কথায় কিছু মনে করিস না, বাবা তো এমনই। বাবা এমন নয়, বরং তুমি তাকে এমন বানিয়েছো। পায়েল বেগম অবাক হয়। ময়না কান্নারত গলায় বলে, কখনো তার অন্যায়টা তাকে চোখে আঙুল দিয়ে দেখাওনি। সেই জন্য সে ভেবেছে সে যা ভাবে, যা করে সব ঠিক। তুমি তাকে বোঝাওনি তার চিন্তাধারা ভুল। সেজন্য তো দিনে দিনে বিকৃত মানসিকতার হয়ে গেছে। পারুল বেগম লজ্জায় মাথা নিচু করে যায়। নিজের মেয়ের থেকে এরকম কথা শুনতে হবে সে ভাবেনি। পারুল বেগম তো স্বামীকে ভালোবাসা পাওয়ার কম চেষ্টা করেনি, কিন্তু পায়নি। যখন একটু পেত তখনই সেটা সইত না, কারণ তার শাশুড়ি তার স্বামীর মনে বিষিয়ে দিত, তার বিরুদ্ধে উস্কে দিত। ময়না বোধহয় পারুলের মনের কথা বুঝতে পারলো, তাই বলে, দায়িত্ব গত হয়েছে 2 বছর হলো, তাও বাবার পরিবর্তন হয়নি কেন? কারণটা তুমি। তুমি কখনো বাবা দাদিকে তাদের ভুল ধরিয়ে দাওনি, ধরিয়ে দিবে কিভাবে? তোমার কাছে এটাই তো জীবন, তাই না? ময়নার কথা জবাব না দিয়ে পারুল বেগম তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ময়নাও কাঁদে। মামের কান্নায় চারিদিক ভারী হয়ে ওঠে। ময়না ধীরে ধীরে ঘটনাটি ভুলে যেতে চায়, কারণ এটা এত মনে রাখবে তত কষ্ট বাড়বে। তাছাড়া তার বাবা মায়ের কাছে সমাজের সম্মানটা জরুরি, তাই এই কথা গোপনে ভুলে যাওয়াই ভালো। ময়না সব কিছু ভুলতে চেয়েছিল, কিন্তু পারেনি। 2 মাস পর তার দুলাভাই পুনরায় তার কাছে আসে। সেদিনও সে জোর করে নিজের কামনা মেটায়। তবে এবার ময়না চুপ থাকে না। সে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই কথা শুনে তার বাবা কাশেম মোল্লা তাকে এক লাথি দেয়। ময়না ব্যথায় চিৎকার করে ওঠে। কাশেম মোল্লা পারুল বেগমের গলা চেপে ধরে বলে, তোর মেয়েকে বোঝা, থানায় গেলে লোক জানাজানি হবে, এই গ্রামে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেই মুহূর্তে লাবণ্য আসে। সে ময়নাকে জড়িয়ে ধরে বলে, তারপর বলে, সব ভুলে যাব, আমার সংসার আর তোর জীবন কোনোটাই নষ্ট করিস না। আমার জীবন কি নষ্ট হয়নি? ময়নার এই প্রশ্নের জবাব দেয় না লাবণ্য। সে বলে, আমি আমার নামের মতোই লাবণ্যতা দিয়ে তোর দুলাভাইকে বাঁধতে পারিনি, সেজন্য সে তোর কাছে আসছিল। আমি তার হয়ে ক্ষমা চাইছি, সবটা আমার ভুল। আমি অন্যায় মেনে নিব না, আমি থানায় যাব। লাবণ্য ময়নাকে বোঝাতে থাকে, কিন্তু কাজ হয় না। ময়না বারবার বলে যাচ্ছে সে যাবেই। এবার লাবণ্য রাগে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? আপা। ময়না গালে হাত দিয়ে বলে ওঠে। লাবণ্য বলে, যদি তুই সুযোগ না দিতে তাহলে সে কি তোর কাছে আসতো? আমি তো সেটাই বলি, পুরুষ মানুষকে লাই না দিলে সে এত সাহস পায় কিভাবে? কাশেম মোল্লা আর লাবণ্য কথায় ময়না তাদের শুধু দেখে যায়। তাকে আরও অবাক করে দিয়ে পারুল বেগম বলে, এমনিতে প্রতিবেশীর মধ্যে কানাঘুষো শুরু হয়েছে, তার মধ্যে তুই সব বলে তাদের আমাদের দিকে আঙুল তোলার সুযোগ দিস না মা। মা। ময়না সবাইকে অবাক চোখে শুধু দেখে। পারুল বেগম বলে, আমরা গরিব মানুষ, আমাদের কাছে মানটাই যে বড়। ময়নার মাথাটা ঘুরে যায়। পারুল বেগম তাকে জড়িয়ে ধরে। লাবণ্য তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা আপনি ময়নার বিয়ে ঠিক করুন। সমাজে মান সম্মান ধরে রাখার জন্য এটা তো করতে হবে। কাশেম মোল্লা সায় জানাইয়ে চলে যায়। পারুল এবং লাবণ্য ময়নাকে মানে বাণী শোনাচ্ছে, সেই সাথে নারীর জীবন কেমন। লাবণ্য স্বামীর কথা সবাই জানলে তাকে কেউ দোষ দিবে না, দোষটা ময়নার হবে। অন্যদিকে লাবণ্যকে তার স্বামী ছেড়ে দিবে, তখন তার জীবনটা শেষ হয়ে যাবে। ময়না শুধু শান্ত গলায় বলে, স্বামী তালাক দিবে তাতে এত ভয়? আচ্ছা স্বামী তালাক দিলে কী এমন হবে? স্বামীর তালাক দেওয়া নারীকে এই সমাজ সহজে মেনে নেয় না, তার মান সম্মান বলতে কিছুই থাকে না। পারুল বেগমের এমন কথায় ময়না তার দিকে শুধু তাকিয়ে থাকে। ময়না আর থানায় যায় না, যতই হোক সেও নারী, তারও সম্মান হারানোর ভয় আছে। লোকজনের কথাতে সেও সহ্য করতে পারে না। তাছাড়া সেও তো এই পরিবারে বড় হয়েছে, যেখানে নারীর জীবন মেনে এবং মানিয়ে নেওয়া শব্দে সীমাবদ্ধ। ময়না নিজেকে স্বাভাবিক করার সময় অবধি পেল না, তার মাঝে তার বিয়ের তোড়জোড় শুরু হলো। এই তো আজই একজন লোক তাকে দেখে গেল। বয়স হবে 30-এর কাছাকাছি, ময়নার থেকে প্রায় দ্বিগুণ বড়। তবে তাতে কি, পুরুষ মানুষের বয়সে কি এসে যায়? এই কথার সাথে একমত না হলে মানুষটা ভালোই হইলে বয়স তেমন বাধা নেই, এই কথাটা মানতেই হবে। জীবনসঙ্গী ভালো হওয়া সবচেয়ে বেশি জরুরি। যাই হোক, পাত্রের নাম সৈফুল আলম। তার আর তার মায়ের ময়নাকে বেশ পছন্দ হয়েছে। তাদের পছন্দ হয়েছে শুনে কাশেম মোল্লা খুব খুশি। সে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পছন্দ হয়েছে শুনে কাশেম মোল্লা খুব খুশি হয়। সেও যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কথা এগোতে চায়। বাবার এমন তাড়া দেখে অবাক হয় না ময়না, কারণ সে বুঝে সে কলঙ্কিনী হয়ে গেছে। কলঙ্কের দাগ অঙ্গে লেগে গেছে, তার অঙ্গ ঝলসে গেছে। সেই দাগ সবার সামনে প্রকাশ হওয়ার পূর্বে তার বিয়ে দিতে হবে। তবে ময়নার ভয় হয়, এভাবে সত্যি আড়াল করে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? পারুল বেগম ময়নাকে বোঝায়, এসব কথা জেনে কি কোনো ছেলে তাকে বিয়ে করবে? করবে না। সেজন্য এসব নিয়ে আর না ভাবাই উচিত। তাকে ময়না শান্ত গলায় বলে, লোকটাকে ঠকানো হবে না। পারুল বেগম আর কিছুটা রেগে যায়,
কিছুটা রাগ নিয়ে বলে, হ্যাঁ, তুই পাত্রকে এসব কথা জানা, তারপর বিয়ে ভেঙে যাক। সারা জীবন বাবা মায়ের বোঝা হয়ে থেকে যা। বোঝা শব্দটি ময়নার মাথায় গেঁথে গেল। এখনও এই বাংলায় প্রায় শতাংশ ঘরে নারী বোঝা স্বরূপ। তাদের যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি বাবা মা হাঁপ ছেড়ে বাঁচে। তবে যেই পরিবারের নারীদের বোঝা নয়, বাবা মায়ের অস্তিত্ব হিসেবে গণ্য করা হয়, সেই নারীদের জীবন স্বর্গের মতো সুন্দর কাটে। কিন্তু সব নারী সেটা ধরে রাখতে পারে না। কেউ কেউ অধিক স্বাধীনতা পেয়ে তার অপব্যবহার করে, যার ফলে লোকেরা বলার সাহস পায়, এই নারী বেশি স্বাধীনতা পেয়েছে, এর সতীত্ব হারিয়েছে, এর সতীত্ব নেই। আমাদের সমাজ তো এমন, একজন দোষ করলে সেই দোষের দায় 10 জনকে দেওয়া হয়। ময়না সবটা বোঝে। সে বিয়ের জন্য নিজের মনকে প্রস্তুত করে। সে নারী, নরম হৃদয়, তার পক্ষে প্রতিবাদ করা হয়ে ওঠে না। আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়েছে। এর মাঝে সইফুল ময়নার সাথে একবার দেখা করতে চেয়েছিল, কিন্তু কাশেম মোল্লা সেই সুযোগ দেয়নি। আসলে সে এই বিয়ে নিয়ে বেশি রিস্ক নিতে চায়নি। ময়না কোনো কথার অঘটন ঘটে বলা যায় না, সেজন্য বিয়ের পূর্বে তাদের দেখা না করাই ভালো। যথারীতি শুক্রবার আসে। ময়না বধূ বেশে সাজে। 3 কবুলে এক বন্ধনে জুড়ে যায় ময়না এক অচেনা অজানা পুরুষের সাথে। শেষ বিদায়ের সময় ময়না সবার থেকে বিদায় নেয়। সেই সময় ময়নার দুলাভাই রাজীব খান সইফুলের কাছে ময়নার অনেক গুণগান করে। সে ভালো মেয়ে, তাকে পেয়ে সইফুল ধন্য। তাদের বিবাহিত জীবন সুন্দর হোক। ময়না রাজীবের কণ্ঠে এসব শুনে বেশ বিরক্ত। সবচেয়ে বেশি বিরক্ত তার নিজের জীবনের প্রতি হচ্ছে। যে জীবন এমন এক অপরাধীর দেখা সে পেয়েছে, সে তাকে চোখের সামনে দেখেও তার অপরাধের কোনো শাস্তি সে দিতে পারছে না। মোল্লাবাড়ি থেকে বিদায় নিয়ে ময়না আর সইফুল এগিয়ে চলল সইফুলের বাড়ির উদ্দেশ্যে। ময়নার বুকের ভিতর ভয়ে জর্জরিত। তার মধ্যে ভয় কাজ করছে। আবির মাহমুদ এই পর্যায়ে বলে ওঠে, তোমার স্বামী ভালো ছিল না, সেজন্য তো ডিভোর্স হয়েছে স্যার। এটা তো বোঝাই যায় না। ময়নার কথা শুনে শ্রেয়া এবং আবির দুজনে অবাক হয়। ময়না একটু সময় নিয়ে পুনরায় বলে, আমি ভেবেছিলাম যে মানুষটা আমার সবচেয়ে এত বড়, সেই মানুষটা আমাকে খুব নির্যাতন করবে। রাতের পর রাত তার থেকে আমি নির্যাতনের শিকার হব। তাছাড়া আমার বাবা মায়ের সম্পর্ক থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে আমার কাছে যে কোনো কিছু ভুল করা মানেই মারধর। স্বামীর বাড়িতে এসে তার পছন্দ মতো কিছু না পেলে তার মায়ের থেকে বিচার শুনে শুধু মারধর করবে। ঠিক এমন ধারণা নিয়ে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। কিন্তু ময়না চোখ বন্ধ করে একবার সইফুলের মুখশ্রী ভাবে, তারপর চোখ মেলে তাকায়। শান্ত গলায় বলে, আমার ধারণা ছিল ভুল। মানুষটা মোটেও অমন ছিল না। তবে ডিভোর্স হলো কেন? সে আর প্রশ্নের জবাবে ময়না বলে, গোপনে পাপ গোপন রাখতে হয়, এটা ধর্মে বলা আছে। কিন্তু আমি অতি সুখে আপকে আপ্লুত হয়ে আমার সেই পাপের কথাটা বলে দিয়েছিলাম, যেটা আমার কাল হয়ে দাঁড়ালো। কিন্তু যা হয়েছে তাতে তো তোমার কোনো ভুল ছিল না। তুমি নিজেই তো ভিকটিম। আবিরের কথায় ময়না স্লান হাসে। তারপর বলে, কতজন আর ভিকটিম ভাবে? পুরুষ মানুষ নারীর শরীর ছুঁয়ে দিলে পুরুষ মানুষ অপবিত্র হয় না, অপবিত্র হয় নারী। আবির আর সিয়া ময়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ময়নার মুখটা দেখে তাদের খুব মায়া হচ্ছে, সত্যি মায়া হচ্ছে। আবির বলে, এটা তো ভুল। একজন ধর্ষণ হয়েছে বলে আমরা তাকে সমাজ থেকে দূরে রাখবো, এটা তো ঠিক না। আমাদের তো উচিত তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে নিয়ে আসা। এটা সুন্দর জীবন দেওয়া উচিত। আপনি বুঝেন এই কথাটার মানে? আচ্ছা স্যার, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি পারবেন একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে, তার সাথে সারা জীবন সংসার করতে? আপনার তাকে ছুঁয়ে দিলে মনে হবে না সে অপবিত্র? ময়নার এই প্রশ্নের জবাব না দিয়ে আবির সেহার দিকে তাকায়। আবির কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ ময়নার প্রশ্নের জবাব তার কাছে নেই। হয়তো আছে, কিন্তু সেই জবাবটি ময়নাকে দেওয়া ঠিক হবে না। ময়না আবির এবং শ্রেয়াকে দেখে মুচকি হাসে। আবিরের থেকে জবাব না পাওয়ার তার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা যায় না। ময়না এবং সাইফুল দরজার বাইরে দাঁড়িয়েছে। তাদের এবার বরণ করে ঘরে নিয়ে যাওয়া হবে। ভেতরে সবাই বধূবরণের তোড়জোড় চলছে। ময়না এই ফাঁকে একবার সাইফুলকে দেখে নিল। না, উপন্যাসের গল্পের মতো 30 বছরের সাইফুলকে যুবক মনে হচ্ছে না। তার চেহারায় বয়সের কিছুটা ছাপ স্পষ্ট রয়েছে। পেটে সামান্য মেদ দেখা দিয়েছে। তবে ময়নার মধ্যে এসব নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না। সে এমন বর পেয়ে অখুশি কিনা তা বোঝা যাচ্ছে না। এর মাঝে তাদের ঘরে বরণ করে ঘরে নেওয়া হয়। ময়নাকে এক স্থানে বসিয়ে রাখা হয়। জনে জনে লোকজন নতুন বউ দেখতে আসে। আশেপাশে ভাবিরা বউকে দেখে খুব একটা খারাপ বলছে না, কারণ ময়না ততটাও খারাপ দেখতে নয়। বিশেষ করে তার শান্ত মায়াবী মুখশ্রী দেখে যে কেউ তাকে প্রথম দেখায় ভালো মেয়ে ভেবে নিবে। এই জন্য তেমন কোনো খারাপ মন্তব্য ময়না পাচ্ছে না। কিন্তু বিয়েবাড়ি হাজার খানেক
না হলেও শত মানুষের আনাগোনা, কেউ গিবত না গাইলে চলে, একটু তো কথা শুনতে হবে। সেজন্য এক ভাবি সইফুলের মাকে উদ্দেশ্য করে বলল, কাকি বৌমা তো পাইছেন ভালো, তার জিনিসপত্রে কিছুই পাইনি, খাট আলমারি কিছুই দেখছি না। সইফুলের মা কিছুটা আফসোসের বলল, কি বলবো, আমার কপাল সবই আমার কপাল। কেন, কি হয়েছে? আর বলো না, বিয়ের 3 দিন আগে সইফুলের শ্বশুর এসে বলল তার অবস্থা ভালো না, সে এখন কোনো মালপত্র দিবে না, পরে দিবে। আমার বলা ভালো মানুষ তাই মেনে নিল। কি বলেন ভাবি, এখন দেয়নি, পরে আর দিবে? অন্য একজন মহিলা বলে উঠল। সইফুলের মা জবাব দেয় না, অন্যরা বলা বলি করে কচু দিবে। সেই সাথে ময়নার পরিবার নিয়ে নানা কথা বলে। একজন তো বলে ওঠে, মানুষ গরিব হলে সামাজিকতা বলতে তো একটা কথা আছে, সেটা রক্ষা করবে। ময়না সবার কটূক্তি চুপচাপ শুনছে। সইফুলের মা জবাবে বলে, কাশেম মোল্লা গরিব, তাছাড়া 2টো মেয়ে রয়েছে, তাদের বিয়ে দেওয়া চিন্তায় পাগল, সেই জন্য সে এসব নিয়ে কিছু মনে করেনি। ময়না এসব কথায় বেশ কান্না পেল। তার ইচ্ছে করছে এক্ষুনি বাড়ি গিয়ে সব নিয়ে আসতে। তবে ময়নার স্বামীর সম্পর্কে ধারণা বদলে দিয়ে সইফুল ভেতরের ঘর থেকে বেরিয়ে সবার উদ্দেশ্যে করল, বাড়ি আমার, বউ আমার, জিনিসপত্র আমি পাইনি। কই, তাতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের সমস্যা হচ্ছে কেন? সবাই চুপ হয়ে যায়। সইফুল তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমাদের কি কম আছে? নেই তো। যেহেতু আমাদের আছে সেহেতু অন্যরা কি দিল না দিল এসব নিয়ে ভেবে কি হবে, এসব নিয়ে আফসোস করে বা কী হবে? আমরা কি ভিখারি যে অন্যের জিনিসপত্র না দিলে চলবে না? একটু থেমে পরক্ষণে বলে, তোমার জন্য ছেলের বৌমা জরুরি নাকি তার বাড়ি থেকে আসা জিনিসপত্র জরুরি? সইফুল আরও নানা কথা বলে, যার ফলে প্রতিবেশীরা এবং সইফুলের মা চুপ হয়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। ময়না বিয়ের দ্বিতীয়বারের মতো সইফুলের দিকে তাকায়, তবে এবারে তাকানো কিছুটা মুগ্ধতা ছিল। বাসর ঘরে ময়না আর সইফুল পাশাপাশি বসে আছে। তাদের দিয়ে বাসর ঘরের সকল নিয়মকানুন পালন করিয়ে সবাই চলে যায়। ময়না কিছুটা ভয় পায়। সইফুল ধীরে ধীরে ময়নার ডান হাতের উপর হাত রাখে। ময়না কিছুটা চমকে ওঠে। তার ভয়টা বাড়তে শুরু করে। প্রত্যেক নারীর বোধহয় বাসর ঘরে কিছুটা ভয় করে, কিছুটা চাপা উত্তেজনা নিয়ে থাকে। ময়না তার ব্যতিক্রম নয়। তার মধ্যে ভয়, উত্তেজনা, নতুন জীবনের আগমনী সব অনুভূতি মিলিয়ে অবস্থান করছে। সইফুল আর ময়না দুজনে নীরব ছিল। নীরবতা ভেঙে প্রথম কথা সইফুল বলে, দেখো, আমার পরিবারে আমার মা ছাড়া কেউ নেই। তাই আমি চাইবো তুমি তোমার অবস্থান থেকে তাকে সম্মান করো, তার সেবা করো। তোমার কাছে আমার আর কিছুই চাইবার নেই। ময়না সইফুলের মুখের দিকে তাকায়। তার মনে হতে থাকে তার মায়ের মতো তার জীবনেও অশান্তি হবে। শাশুড়ির মা দৈনিক সইফুলের বাড়ি আসলে তার নামে নিন্দা করবে, আর সইফুল সেসব শুনে তাকে মারধর করবে। এসব ভাবনার মাঝে সইফুল ময়নার দিকে এগিয়ে আসে। ময়না সইফুলের চাহিদা বুঝে না, সে বাধা দেয় না। কেন দিবে? এটা তো বৈধ পবিত্র সম্পর্কের বন্ধন। এখন তো কোনো পাপ নেই, তাহলে বাধা কেন দিবে? ময়না এবং সইফুলের বিয়ের কয়েকটা দিন কেটে যায়। ময়না মানুষটিকে খারাপ মনে হয় না, বরং মানুষটিকে তার ভালোবাসতে মন চায়। এটা বোধহয় বিয়ের বন্ধন। 3 কবুলে এক অচেনা অচেনা মানুষ জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে ওঠে। সেদিন বিকেলে ময়না এবং তার শাশুড়ি বসেছিল। সেই সময় সইফুল বাড়িতে আসে। শাশুড়ি সইফুলকে দেখে বলে, পাশের বাড়ির মোখলেসের বউ কত কাজবাজ করে, সংসার সব কাজ করে, শাশুড়িকে কোনো কাজ করতে দেয় না। কিন্তু আমার কপালে কি জুটলো, যে কাজ দেয় মেয়েটা সেই কাজটাই পারে না। এই বুড়ি বয়সে আমার কাজ করা লাগে। ময়না অবাক হয় না, কারণ সে ছোটবেলা থেকে দেখেছে তার মা সংসারে এত এত কাজ করার পর দিন শেষে সবাই বলতো কোনো কাজ করে না। দাদির মুখের সামনে খাবার তুলে দিলেও সারাদিন সেই কাজ করছে তেমনটা শুনতে হতো। সেই জন্য ময়না অবাক হয় না। তবে তার শান্ত চোখ কিছুটা ভয় ফুটে ওঠে। সইফুল এখন তাকে খুব মারবে না, তেমনটা হয় না। সইফুল তাকে অবাক করে দিয়ে তার মাকে বলে, ছোট মানুষ কাজ পায় না, শিখিয়ে নাও। পাক্কা গিন্নি হয়ে গেলে তুমি ছুটি নিবে সংসারের কাছ থেকে। সইফুলের মা থতমত খেয়ে যায়। ময়না বিস্ময়ের দৃষ্টিতে সইফুলের দিকে তাকায়। সইফুল তাদের দুজনকে দৃষ্টি উপেক্ষা করে চলে যায়। একটু পর ময়না ঘরে আসলে সইফুল তাকে জড়িয়ে ধরে। তারপর পাশে বসে বলে, সংসারটা তোমার ময়না, তোমাকে সবটা সামলাতে হবে। আমার মায়ের তো বয়স হয়েছে, তাই তাকে দিয়ে কাজ করানো যাবে না। কিন্তু সইফুল ময়নার মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। তারপর বলে, শোনো ময়না, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা তোমার মুখে শুনতে চাই না। তার বিরুদ্ধে কোনো কথা বলার পূর্বে তুমি মাথায় রাখো সে আমার মা। ময়না বুঝদারের মতো মাথা নাড়ায়। সে কিছুটা কষ্ট পায়। তার একটু আগে মনে হয়েছিল সইফুল তার পক্ষে, কিন্তু এখন যা দেখছে তাতে মনে হচ্ছে সইফুল তখন ভালো সেজেছে তার মায়ের সামনে, এখন তাকে শাসন করছে। ময়না অনেকটা কষ্ট পায়। ময়না সেদিনে সেই কষ্ট দূর হয়ে যায় সইফুলের সাথে তার মায়ের কথা শুনি। ময়না রাতের খাবারের জন্য শাশুড়ি মাকে ডাকতে এসে মা ছেলের কথা শুনে দাঁড়িয়ে যায়। সইফুল তার মা বলছে, মা, ময়না আমার বউ, তোমার বৌমা। সে আর মুখলেসের বউ আলাদা।
তুমি কেন তাদের একে অপরকে তুলনা করছো? একজনের গুণ দেখে সেই গুণ অন্যজনের মধ্যে খুঁজছো? আমাদের বাড়ি অন্য বউদের মতো বউ চাই? তাহলে কষ্ট করে আলাদা একটা মেয়েকে বিয়ে করার প্রয়োজন হয়েছে কেন? বিয়েটা আমরা তাকেই করতাম, তাই না? সৈফুলের মা প্রথম থতমত খেয়ে গেল। পরে বলে, বিয়ের দুদিন হতেই পারল না অমনি বউ পাগলা হয়ে গেলি? না মা, বউ পাগলা হইনি। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তুমি যেমন আমার মা, সেও আমার স্ত্রী। আমার জীবনে দুজনের অস্তিত্ব রয়েছে। একটু থেমে পরক্ষণে সৈফুল তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখতে চাই না। এটা আমার পছন্দ নয়। দরজার আড়ালে দাঁড়িয়ে ময়না এসব শুনছে। তার সৈফুলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। এই প্রথম ময়না বুঝলো, পুরুষ মানুষ শুধু মায়ের কথা শুনে বউকে অথবা বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেয় না। সে চাইলে দুজনকে বুঝিয়ে সংসারে তাদের এক করে রাখতে পারে। এভাবে সৈফুল মা যতবার পাড়া প্রতিবেশী কুটনামিতে জলে ময়নার দোষ তুলে ধরতে চেয়েছে, ততবার সৈফুল দুজনকে আলাদা বুঝিয়েছে। ময়নাকে যথেষ্ট শাসন করছে, কিন্তু মাকে তো শাসন করা যায় না। তাই যথেষ্ট ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দেয়। ধীরে ধীরে ময়না সৈফুলের প্রতি ভালোবাসা বাড়ে। তাদের সম্পর্ক দিনে দিনে সুন্দর হয়ে উঠছে। একদিন যে সৈফুল ময়না তার চেয়ে বড় বুড়ো লোক মনে হয়েছিল, সেই সৈফুল ছাড়া এখন তার নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগে। তোমার গল্পের সাথে তো বাস্তবতা মিলছে না। আবির মাহমুদ কৌতূহল ধরে রাখতে পারছে না বলে পেরে ময়নার দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ময়না স্লান হাসে। শিয়া বলে, ঠিক তো, সৈফুল আলম যদি এতই ভালো স্বামী হয়, তবে তোমরা দুজন আলাদা কেন হয়েছ? পানি খাবে? আমাকে একটু পানি দিবে? ময়নার এই কথাটা শুনে আবির শেয়াকে ইশারা করে। শেয়া গিয়ে পানি নিয়ে আসে। ময়না পানি খায়, তারপর বলে, আমি ভীষণ বোকা ছিলাম। আমি বুঝিনি ভালোবাসাকে কীভাবে সারা জীবন ধরে রাখতে হয়। আসলে এমন স্বামী পাবো, একটা সুখের সংসার পাবো, কল্পনা করিনি। পেয়ে এতটাই মগ্ন হয়ে গেলাম যে ভুল করে বসলাম। সে ভুলের মূল্য দিলাম। আবির আর শেয়া ময়নার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ময়না বলে, আপনাদের বলেছিলাম যে পুরুষ মানুষ মা আর বউ দুজনের মধ্যে ব্যালেন্স করে চলতে পারে, সেই পুরুষ উত্তম। তার সাথে বিয়ে হওয়ার স্ত্রীর জীবনটাও সুখের, অনেক সুখের। একটু থেমে ময়না একটু থেমে পুনরায় বলে, আমি সুখী ছিলাম, অনেক সুখী। দাম্পত্য জীবন এত সুখের হয় আমার জানা ছিল না। ময়না একটা মুচকি হাসে। তার স্মৃতির পাতায় শরীফুলের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্ত ভেসে ওঠে। শরীফুলের সাথে ময়নার বিবাহিত জীবনে 6 মাস কেটে যায়। তাদের জীবনে খুব সুখে কাটছিল। একদিন দুজনে খুব কাছাকাছি ছিল। সেই অবস্থায় শরীফুল বলে, তোমার বিয়ের আগে কোনো প্রেম ছিল? না, ময়না জবাব দেয়। তারপর সাহস করে জিজ্ঞাসা করে, আপনার ছিল? ছিল। শরীফুলের মুখে এমন কথা শুনে ময়নার কিছু খারাপ লাগে। সৈফুল স্লান হেসে বলল, বেশি দিন সম্পর্ক নয়, খুব কম সময়, তেমন গভীর না। আর আর আমি এখন আমার ময়নাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তার কাছে ওসব পুরনো স্মৃতি খুবই তুচ্ছ। ময়না সৈফুলের এই কথায় খুব খুশি হয়। সৈফুল ময়নাকে বোঝায়, বিয়ের আগে ওরকম সামান্য প্রেম যে কারো থাকতে পারে, তবে বিয়ের পর কোনো সম্পর্ক না জানানোই হলেই হলো। ময়না মাথা নাড়ায়। হঠাৎ ময়নায় রাজীব খানের নিকৃষ্ট কাজের কথা মনে পড়ে যায়। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সৈফুল এটা দেখে বলে, তুমি কি খুব বেশি কষ্ট পেয়েছো? আমি আপনাকে আমার জীবনে খুব খারাপ একটি কথা বলতে চাই। ময়নার এমন কথায় সৈফুল কিছুটা অবাক হয়। ময়না বলে, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার মনে হয় এটা আপনার জানা উচিত। কী এমন সত্য? সৈফুলের প্রশ্নের জবাবে ময়না খুব আস্তে আস্তে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে, যেটা শুনে সৈফুল পুরো স্তব্ধ হয়ে যায়। ময়না সৈফুলের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনি নিশ্চয় আপনার ভালোবাসা, ভরসা, বিশ্বাস দিয়ে আমার জীবনের ওই খারাপ স্মৃতি মুছে দিবেন। চলবে সত্য ঘটনা অবলম্বনে অন্যরকম তুমি, অন্য আমি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।